প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখান থেকে দেখছি সবাই ভালো আছো। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় আমাদের বিবিএ প্রথম বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অনেকেই ভর্তি হয় বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ভর্তি হয়। অনেকেই আছে যারা বিভিন্ন বিভাগ থেকে আসে, বিজ্ঞান বিভাগ থেকে বা মানবিক বিভাগ থেকে, অথবা অনেকেই আছি আমরা যারা নাকি একাদশ এবং দ্বাদশে আমরা বাংলা মাধ্যমে পড়ে হঠাৎ করে আমরা ইংরেজি মাধ্যমে এসে আমরা অনেক সময় খাপ খাওয়াতে পারি না। তো ওই বিষয়গুলোর জন্য আজকে আমি তোমাদের জন্য সহজভাবে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব যে অ্যাকাউন্টিংয়ে কিছু বেসিক বিষয় আছে, বিশেষ করে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা অন্যান্য বিষয়। তো ওই বিষয়গুলা আমি প্রথমে তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো যে আমরা অ্যাকাউন্টিং যে কাকে বলে, আমরা বিশেষ করে অ্যাকাউন্টিং জিনিসটা কি, এই বিষয়টা আমরা খেয়াল করব। তো অ্যাকাউন্টিং যে বিষয়টা সেটাকে আমি তিনভাবে নর্মালি ভাগ করি। যে অ্যাকাউন্টিং হলো যে হিসাবের কোনো একটা দুজনের সাথে লেনদেন হয় বা দুজনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, এই রকম বিষয়গুলোকে, লেনদেনগুলোকে বা ট্রানজ্যাকশনগুলোকে আমাকে প্রথম যে কাজ সেটা হলো চিহ্নিত করা। তাহলে এক নম্বরে হলো যে আমরা দেখব যে আইডেন্টিফিকেশন। কি আইডেন্টিফাই করব? আমরা বিভিন্ন ডাটা আইডেন্টিফাই করব। এই ডাটাটা দুইটা পক্ষের মধ্যে এটা কোনো স্বার্থ আছে কিনা, কেমন। দুই নম্বরে আমরা দেখব যে রেকর্ডিং রেকর্ডিং প্রসেস। তো রেকর্ডিং প্রসেসটা হলো, ধরো আমরা যখন একটা এন্ট্রি কে আমরা আইডেন্টিফাই করলাম যে এটা লেনদেন হবে, মানে দুইটা পক্ষের সাথে এটা লেনদেন হয়েছে বা এরকম, তখন এটাকে আমি খাতার মধ্যে হিসাবভুক্ত করব। তখন এটাকে আমরা বলি জার্নাল থেকে শুরু করে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেমন জার্নাল থেকে শুরু করে একেবারে তোমার আর্থিক বিবরণী যেটাকে আমরা বলি, ধরো সবগুলা, এটা হলো বিফোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আগ পর্যন্ত যত ধরনের হিসাব আছে, বিশেষ করে জার্নাল, লেজার, তারপরে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি বলি, ওয়ার্কশিট বলি, ধরো আমরা যেটাকে ক্যাশ রিসিভ বা ক্যাশ পেমেন্ট বলি, কোনো কিছুর মাধ্যমেই আমাদের কি হয় না, আর্থিক ফলাফলটা আসে নাই। তাহলে প্রথম কাজ হলো অ্যাকাউন্টিং এ যে আমরা কোনো একটা এন্ট্রিকে আইডেন্টিফাই করা, ওই এন্ট্রিকে আমি হিসাবভুক্ত করা। তিন নাম্বারে যেটা হলো যে ওইটাকে যে ডিসক্লোজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মানে কোম্পানির যে আর্থিক যে ফলাফল, কোম্পানি সারা বছর ব্যবসা করার পরে কি পরিমাণ অবস্থা আছে, লাভ হলো না লস হলো, এটাকে আইডেন্টিফাই করার জন্য এই জিনিসটা আমার দরকার। তাহলে অ্যাকাউন্টিং এর যে বেসিক যে বিষয় সেটাকে আমরা সবসময় এইভাবে আইডেন্টিফাই করব। সেটা হলো যে অ্যাকাউন্টিং এ হলো এরকম যে কোনো একটা লেনদেনকে শনাক্ত করা, এটাকে বলা হয় শনাক্তকরণ, কেমন। এটা হলো শনাক্ত করা। এই শনাক্ত করার পরে এটাকে বলা হয় হিসাবভুক্ত করা। তারপরে হলো ফলাফল প্রকাশ। এই কাজগুলো অ্যাকাউন্টিং। যেমন আমরা যত ধরনের জার্নালে এন্ট্রি করি বা যা করি, ফলাফল আসে শুধুমাত্র আর্থিক বিবরণীর মাধ্যমে, কেমন। এই যে ডিসক্লোজ মানে ফলাফল প্রকাশ করা, আর্থিক বিবরণী। আচ্ছা, এই হলো অ্যাকাউন্টিং এর যে বেসিক যে কনসেপ্টটা। বা এখন আসো আমরা যে বিষয়টা নিয়ে আমরা করব,
সেটা হলো আমরা অ্যাকাউন্টিংয়ে যত ধরনের এন্ট্রি পড়ি না কেন আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমি এই জিনিসগুলাই সবসময় করব। এক হলো যেমন আমরা অনেক সময় বলি যে ডেবিট ক্রেডিট জিনিসটা কি, কেমন? তো আমি তোমাদেরকে বলি ডেবিট মানে হলো হিসাবের হিসাবের বাম দিক, কেমন, যেটাকে আমরা বলি লেফট সাইড। আর ক্রেডিট মানে হলো হিসাবের ডান দিক বা রাইট সাইড বা রাইট সাইড। এটি হলো ডেবিট এবং ক্রেডিট। আমরা যখন এই যে আমরা অ্যাকাউন্টিংয়ে যা পড়বো তার মধ্যে ম্যাক্সিমাম পড়া হলো এই ডেবিট ক্রেডিট নিয়ে। তো আমাদের এখানে দেখতে হবে যে আমরা কি কি পড়বো, মানে বিশেষ করে অ্যাকাউন্টিংয়ের যে সাধারণ যে কনসেপ্টটা আছে সেখানে আমরা কোন কোন বিষয়গুলো আমরা যোগ দিব, কেমন? প্রথম আমরা যেটা দেখব, যেমন আমি যদি বলি অ্যাকাউন্টিংয়ের প্রথম যে বিষয়টা সেটা হলো অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, কেমন? ওনার্স ইকুইটি, এই বিষয়টাই মূলত আমরা চেষ্টা করব বিশদভাবে আলোচনা করতে, কেমন? আমরা যখনই পড়ব তখন আমরা দেখব যে অ্যাসেট আমরা কয় ধরনের অ্যাসেট নর্মালি আমরা পড়ব, তাই না? অ্যাসেটটা কি মনে রাখবো। আজকে আমি তোমাদেরকে শুধু শিখাবো অ্যাসেটটা, এই সেশনে শুধু অ্যাসেটটা শিখাবো। অ্যাসেটটা হলো তিন ধরনের নর্মালি অ্যাসেট আছে। তো অ্যাসেট লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, ওই অ্যাসেটের মধ্যে ধরো আছে কারেন্ট অ্যাসেট, দেখো কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি এবং কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট, তারপর আছে ইনট্যানজিবল অ্যাসেট, মানে এটা হলো চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, আর হলো অদৃশ্য সম্পদ, যেটাকে আমরা গুডউইল বা প্যাটেন্ট বলে থাকি। এবার আসো লাইবিলিটির মধ্যে কি কি আছে দেখো। এটার মধ্যে আছে কারেন্ট লাইবিলিটি, আরেকটা হলো লং টার্ম লাইবিলিটি, কেমন? কারেন্ট লাইবিলিটি এবং লং টার্ম লাইবিলিটি। এরপরে আসো ওনার্স ইকুইটির মধ্যে কি কি আছে দেখো, খেয়াল করো। ওনার্স ইকুইটির মধ্যে আছে ক্যাপিটাল, এটাকেও নর্মালি ক্যাপিটাল তো আমরা সবাই জানি, ক্যাপিটাল আছে, ড্রয়িং আছে বা যেটাকে আমরা উইথড্র বলি। এরপরে আছে রেভিনিউ আছে, এরপরে আছে এক্সপেন্স আছে, কেমন? আমরা খেয়াল করব একটা বিষয়, এই এই পড়াগুলাই মূলত আমার অ্যাকাউন্টিং এ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা হলো যে অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো আমরা বিভিন্নভাবে অ্যাকাউন্টিং এ বিভিন্ন জায়গায় আমরা এই বিষয়গুলা আমরা দেখি। তাহলে অ্যাসেটটা কি বা কি কাজে লাগে? অ্যাসেটটা হলো ব্যবসায় ধরো ব্যবহার হয়, মানে অ্যাসেট কাকে বলে? অ্যাসেট হলো যার নাকি আর্থিক মূল্য আছে, ওটাই হলো অ্যাসেট, কেমন? যার নাকি বিক্রয়যোগ্য মূল্য আছে, যার বাজার মূল্য আছে, ওইটাকে আমরা নর্মালি অ্যাসেট বলি। তো এই জিনিসগুলোকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, কেমন? তো প্রথমেই আমি যে বিষয়টা খেয়াল করার চেষ্টা করব, প্রথমে আমরা অ্যাসেট সম্পর্কে একটু আলোচনা করব, কেমন? অ্যাসেট বা যেটাকে আমরা বলি সম্পদ, কেমন? তাহলে সম্পদ বিষয়টা হলো যে যার বিক্রয়যোগ্য মূল্য আছে, মানে যার আর্থিকভাবে যা বিক্রি করলে আমি বিক্রয় করতে পারবো, বিক্রয় মূল্য আছে, যার ভ্যালু আছে, অ্যাকাউন্টিং ওইটাকে অ্যাসেট বলা হয়। তো অ্যাসেটের কিছু বিষয় আছে খেয়াল রাখতে হবে আমাদেরকে। অ্যাকাউন্টিং এ যে অ্যাসেটটা আমরা বলি, অ্যাসেটটা কয়েক রকমের আছে। বিশেষ করে অ্যাসেটটা, এই যে অ্যাসেটটা আমি এখানে দেখলাম, এই অ্যাসেটটা ব্যবসায় ব্যবহারের জন্য হয়, আবার অ্যাসেটটা পণ্য বিক্রি করে আমরা যে টাকাটা পাই সেটাতেও হয়।
তো আমরা এভাবেই দেখব প্রথমে যে অ্যাসেটের ক্ষেত্রে অ্যাসেট যখন নাকি অ্যাসেট ইনক্রিজ করবে ডেবিট, অর্থাৎ প্রতিষ্ঠানে যখন অ্যাসেট বাড়বে তখন অ্যাসেট ডেবিট হবে, আর অ্যাসেট যখন ডিক্রিজ করবে করলে ক্রেডিট। তাহলে ডেবিট এবং ক্রেডিটের ক্ষেত্রে মনে রাখবা অ্যাসেট এবং এক্সপেন্স এই দুটার বৈশিষ্ট্য একই রকম। তারপরেও যদি সম্পদ হিসাবে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমাকে বুঝতে হবে সম্পদটা কিভাবে আমি চিনব, সেই লিস্ট দেওয়া আছে এবং সেটা আমি তোমাদেরকে বলবো। তো এই অঙ্কের মধ্যে আমি তোমাদেরকে ধরো মনে করো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি কটা কারেন্ট অ্যাসেটের আমি নাম লিখে দিচ্ছি। তো এখানে দেখো আছে কারেন্ট অ্যাসেট, এটা হতে পারে ক্যাশ, হতে পারে অ্যাকাউন্ট রিসিভেবল, কেমন, হতে পারে সাপ্লাইজ, হতে পারে ইনভেন্টরি। নর্মালি এগুলা হলো কারেন্ট অ্যাসেট, কেমন। আর লং ফিক্সড অ্যাসেট যেটা আছে, ফিক্সড অ্যাসেট যেটা সচরাচর আমাদের এখানে লাগবে, যেমন ইকুইপমেন্ট হতে পারে, যেটাকে আমরা সরঞ্জাম বলি, বিল্ডিং হতে পারে, বিল্ডিং হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, তারপরে মেশিনারি হতে পারে, মেশিনারি হতে পারে, তারপরে ডেলিভারি ভ্যান হতে পারে, মোটর কার হতে পারে, কেমন। তাহলে ইকুইপমেন্ট, বিল্ডিং, মেশিনারি, ডেলিভারি ভ্যান, মোটর কার, এরকম ফার্নিচার হতে পারে, এগুলাকে আমরা ফিক্সড অ্যাসেট বলি। এবার আমি যদি বলি যে আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট যেটাকে আমরা বলি অদৃশ্য, অদৃশ্য সম্পদ। অদৃশ্য মানে অ্যাকাউন্টিংয়ে যেটার বাজার মূল্য আছে কিন্তু সেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, ওইটা। যেমন ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেমন গুডউইল, গুডউইল, প্যাটেন্ট, প্যাটেন্ট, তারপরে ট্রেডমার্ক, এই জিনিসটা হলো কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তো আমি এখন যে বিষয়টা এখানে আমি আলোচনা করার চেষ্টা করব যে আমি এই যে এখানে দেখলাম এখানে কারেন্ট অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট আছে, লং টার্মে ইনট্যাঞ্জিবল অ্যাসেট আছে। এই অ্যাসেটগুলা একটা প্রতিষ্ঠানের কি কাজে ব্যবহার হয়, কেমন, কি প্রয়োজন হয়, অ্যাসেটটা কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে। তো মনে রাখবা অ্যাসেটটা প্রতিষ্ঠানে দুইভাবে আসতে পারে। একটা হলো কোনো সম্পদ বিক্রি করলে অ্যাসেটের সৃষ্টি হতে, মনে হয় কোনো পণ্য যে ব্যবসা করি সে পণ্য যখন নাকি সেল করে তখন অ্যাসেটের সৃষ্টি হতে পারে। আবার অ্যাসেটটা ক্রয় করার মাধ্যমেও অ্যাসেটটা কি হতে পারে, সৃষ্টি হতে পারে। তাহলে আমরা এটা বলতে পারি অ্যাসেট প্রতিষ্ঠানে কিভাবে অ্যাসেটটা আসতে পারে। এক হলো অ্যাসেট গুডস, গুডস অথবা সার্ভিস প্রোভাইড, সার্ভিস প্রোভাইড করলে অ্যাসেট হতে পারে, হতে পারে। যদি আমি গুডস অথবা সার্ভিস প্রোভাইড করি, গুডসকে আমরা বলবো, যদি আমি গুডসকে আমি সেল করি, হ্যাঁ, গুডস যদি আমি সেল করি অথবা সেল করি তাহলে আমি আমার অ্যাসেট সৃষ্টি হতে পারে। যদি আমি সার্ভিস প্রোভাইড করি তাহলে আমার অ্যাসেট সৃষ্টি হতে পারে, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। এরপরে আসো, তারপরে যেটা হলো আমি অ্যাসেট পারচেজের মাধ্যমে, এর মাধ্যমে মাধ্যমে অ্যাসেট হতে পারে। তাহলে কিভাবে হলো জিনিসটা, তার মানে একটা প্রতিষ্ঠানে অ্যাসেটটা কিভাবে আসবে, অ্যাসেট কিভাবে অ্যাসেট তৈরি হয়, অ্যাসেট দুইভাবে তৈরি হয়। একটা হলো যখন আমি কোনো গুডস কিনি, আমি যখন কোনো পণ্য কিনবো, হ্যাঁ সরি বিক্রি করব, বিক্রি করলে তো আমি বাকিতে বিক্রি করলে
আমার অ্যাকাউন্ট রিসিভেবল আসবে, নগদে বিক্রি করলে আসবে। তো আমার যখন আমি এই যে মনে রাখবা, যখন আমি এই সার্ভিস প্রোভাইড এবং গুডস আসবে, তখন আমার এই দুইটা জিনিসের সৃষ্টি হবে, মনে থাকবে? ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল এই দুইটা জিনিসের মাধ্যমে এটা সৃষ্টি হবে, কেমন? আর যখন আমি অ্যাসেট পারচেজের মাধ্যমে আমি অ্যাসেট কিনি, সেটা এটার মাধ্যমে হতে পারে। ওকে, তাহলে আমরা এখন দেখব যে কিভাবে সেটা হয়। তাহলে প্রথমে আসো আমরা পারচেজটা আগে করবো, কেমন? আমরা প্রথমে দেখব পারচেজটার মাধ্যমে কিভাবে অ্যাসেট আসে। ওকে, তাহলে প্রথমে আসো যে অ্যাসেট পারচেজ এর মাধ্যমে কিভাবে ব্যবসায় আসে সেটা আমরা এখন দেখব। তাহলে 1 নম্বরে হলো, যদি আমি একটা অ্যাসেট, মনে করো এখানে আমি যাই লিখলাম, এটার মধ্যে ধরো আমি ইকুইপমেন্টকেই ধরবো, ইকুইপমেন্ট পারচেজ টাকা 10,000 ফর ক্যাশ। মনে করো আমি 10,000 টাকার ইকুইপমেন্ট পারচেজ করলাম, তাহলে আমার এই যে সম্পদটা বাড়লো না, তাহলে সম্পদটা ইনক্রিজ করছে না? তাহলে আমি এখানে লিখব ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, কত টাকা? 10,000 টাকা। তাহলে আমি এখন এখানে যদি ইকুইপমেন্টের জায়গায় আমি যেই কোনো ধরনের এন্ট্রি যদি এখানে বসাই, তাহলে আমার এটা হয়ে যাবে, কোনো সমস্যা না, মানে আমি এখানে যাই বসাবো হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি একটা অ্যাসেট আমি বাকিতে কিনতে পারি, কেমন? এরপরে আসো 2 নম্বরে, ইকুইপমেন্ট পারচেজ টাকা 10,000 অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, ইন অন অ্যাকাউন্ট। ওকে, অন অ্যাকাউন্ট আমি 10,000 টাকা কিনলাম অন অ্যাকাউন্ট। মনে রাখবা যে অ্যাকাউন্টিং এ যদি অ্যাসেটের ক্ষেত্রে যদি অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, ইন ব্যালেন্স, ডিউ থাকে, তাহলে বুঝে নেব বাকিতে, এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। খেয়াল করো, অ্যাসেটের ক্ষেত্রে যদি কখনো আমরা দেখি অ্যাসেটের ক্ষেত্রে যদি কখনো আমরা দেখি অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, ইন ব্যালেন্স, ডিউ শব্দটা আছে, তাহলে আমরা বুঝে নিব এটা আমি বাকিতে ক্রয় করলাম। তাহলে অ্যাসেট যখন আমার বাড়বে, তখন আমার ইকুইপমেন্ট হবে ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট। তাহলে আমরা এখানে অ্যাকাউন্টস পেয়েবলটা পেয়ে গেলাম, কেমন? আচ্ছা, 3 নম্বরে আসো, আমি আর কিভাবে এই ইকুইপমেন্টটা আমার কাছে আমি ক্রয় করতে পারবো। দেখো, তাহলে আমি এখানে লিখতে পারি ইকুইপমেন্ট পারচেজ টাকা 10,000 হুইচ ক্যাশ পেইড টাকা 10,000, ক্যাশ পেইড টাকা 8,000 এন্ড ব্যালেন্স ডিউ। অর্থাৎ আমি ইকুইপমেন্ট পারচেজ করলাম টাকা 10,000, যার মধ্যে আমি ক্যাশ পেইড করলাম 8,000 এন্ড ব্যালেন্স ডিউ, অর্থাৎ বাকিটা আমি এখনো পরিশোধ করতে পারিনি। আমি আবারও বলতেছি, আমি একটা সম্পদ চাইলে নগদে ক্রয় করতে পারি, আমি একটি সম্পদ চাইলে বাকিতে ক্রয় করতে পারি, আমি একটি সম্পদ চাইলে নগদ এবং বাকি দুইভাবেই ক্রয় করতে পারি। তাহলে আমার এখানে জাবেদাটা কি হবে? জাবেদাটা হবে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ
ক্রেডিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে আমি সম্পদটা কি হলো এখানে, ইকুইপমেন্ট কত, এটা 10,000, কেমন, ক্যাশ হলো ক্রেডিট 8,000 আর অ্যাকাউন্টস পেয়েবল 2,000। আমাদেরকে মনে রাখতে হবে অ্যাসেট, অ্যাকাউন্টিং অ্যাসেটটা এটা কিন্তু পার্চেজের মাধ্যমে সৃষ্টি হলো। কিভাবে সৃষ্টি হলো এটা, এটা হলো পার্চেজের মাধ্যমে সৃষ্টি হলো, কেমন। আমরা এখন দেখব আমি আর এই সম্পদটা কিভাবে ক্রয় করতে পারি। এইটা ছাড়া আমার কাছে আর কিভাবে ক্রয় করার অপশন আছে, আমার কাছে আরো একটা অপশন আছে, সেটা হলো যে আরো একটা অপশন আমার কাছে আছে, সেটা হলো যে 4 নম্বরে আমি চাইলে সম্পদটা আমি নোটস পেবলের মাধ্যমে ক্রয় করতে পারবো। তাহলে এইভাবে পারচেজ ইকুইপমেন্ট, পারচেজ ইকুইপমেন্ট টাকা 10,000, হুইচ ক্যাশ পেইড টাকা 8,000 and 12% নোটস পেবল। দেখো এখানে 12% নোটস পেবল দেওয়া আছে, যদি সাধারণ জাবেদায় কখনো পার্সেন্টেজ থাকে ওইটার জাবেদা হবে না। তাহলে আমি চাইলে এই সম্পদটা নগদে ক্রয় করতে পারি, আমি চাইলে এই সম্পদটা বাকিতে ক্রয় করতে পারি, আমি চাইলে এই সম্পদটা কিছু নগদ এবং কিছু বাকিতে ক্রয় করতে পারি, আমি চাইলে এই সম্পদটা নোটস পেবলের মাধ্যমে ক্রয় করতে পারি। তাহলে আমার জাবেদাটা কি হবে, জাবেদাটা হবে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোটস পেবল ক্রেডিট। তাহলে কত আছে আমার, 10,000, 8,000 আর হলো 2,000। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করো, অ্যাকাউন্টিং এ যে অ্যাসেট, আমরা যে অ্যাসেট পড়ি ওই অ্যাসেটটা একটা প্রতিষ্ঠানে কিভাবে আসে। প্রথমত অ্যাসেটটা যদি ব্যবসা শুরুর সময় আনে তাহলে সেটা আর অ্যাসেট হয় না, সেটা হয়, সেটাকে আমরা অ্যাসেট বলি, প্রারম্ভিক অ্যাসেট বলি। সেটা একটা হলো যে ব্যবসা শুরুর সময় আনতে পারে, সেটা তো নর্মালি ব্যবসা শুরুর সময় হয়। আরেকটা হতে পারে যে আমি ক্রয়ের মাধ্যমে অ্যাসেট আনতে পারি। তাহলে ক্রয়ের মাধ্যমে যদি আমি আনি তাহলে আমি 4 ভাবে আনতে পারবো। তাহলে এখন আমি যদি বলি ইকুইপমেন্টের জায়গায় আমি যদি এখানে বিল্ডিং বসাই, ইকুইপমেন্টের জায়গায় আমি যদি মেশিনারি বসাই, ইকুইপমেন্টের জায়গায় আমি যদি ডেলিভারি ভ্যান বসাই, ইকুইপমেন্টের জায়গায় আমি যদি মোটর কার বসাই, ইকুইপমেন্টের জায়গায় আমি যদি ফার্নিচার বসাই, তাইলে কি হবে, অবশ্যই হবে। তাহলে আমাদের সিস্টেমটা হলো অ্যাসেট আমি পারচেজ, ক্রয়ের মাধ্যমে অ্যাসেটটাকে আমি প্রতিষ্ঠানে আনতে পারি। ক্লিয়ার। এখন আমরা দেখব অ্যাসেটটা আমরা বিক্রয়ের মাধ্যমে আমরা কিভাবে অ্যাসেটের সৃষ্টি হয় প্রতিষ্ঠানে, কেমন। দেখো বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে অ্যাসেটের সৃষ্টি হয়, সেটা হলো যে যখন আমরা কোনো পণ্য বিক্রয় করি, যখন কোনো পণ্য আমরা বিক্রয় করি তখন আমরা দেখব যে দেখো দেখো এটা হলো গুডস এবং সার্ভিস প্রোভাইড এর মাধ্যমে অ্যাসেট, কেমন। আচ্ছা লক্ষ্য করো, এক, যদি আমি কোনো পণ্য সার্ভিস প্রোভাইড করি, ধরো সার্ভিস প্রোভাইড টাকা 10,000 অন অ্যাকাউন্ট, মনে করো আমি কোনো সেবা প্রদান করলাম, সেক্ষেত্রে আমার জাবেদাটা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে কত, 10,000। তাহলে সেখানেও কিন্তু অ্যাসেটের একটা সৃষ্টি হয়। যদি আমি কখনো গুডস যদি আমি সেল করি টাকা 15,000, কেমন, অন অ্যাকাউন্ট, তাহলেও আমার এখানে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট,
সেলস ক্রেডিট। যদি সেটা আমি বাকিতে করি তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু আমার একটা অ্যাসেট, এটা কিন্তু সৃষ্টি হয়। কেমন? আচ্ছা, ধরে নাও যদি আমি কোনো পণ্য নগদে বিক্রয় করি তাহলে আমার জাবেদা কি হবে? ধরো সেল অফ গুডস টাকা 10,000 ফর ক্যাশ, তাহলে আমরা বলি ক্যাশ ডেবিট সেল ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। এখানে আমার অ্যাসেটের সৃষ্টি হতে পারে। তো এটা আমি পরবর্তীতে তোমাদেরকে আরো ডিটেলস আলোচনা করে বুঝাবো। এখন আমরা যে জিনিসটা আমরা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করব সেটা হলো যে অ্যাসেট আমরা দেখলাম চারভাবে অ্যাসেটটা কি হয়, চারভাবে প্রতিষ্ঠানে আসে। এখন আমরা এখানে দেখব যে আমাদের যে অ্যাসেট আছে এই অ্যাসেটের অনেক সময় সুদ থাকতে পারে। কেমন? তো অ্যাসেটের যে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট এইটা এক ধরনের আয়। এটা কি হয়? অ্যাসেটের ইন্টারেস্ট হলো এক ধরনের আয়। তো আমরা যখন নাকি কোনো অ্যাসেট দেখব, ধরো আমরা যদি এখানে দেখি, এখানে আরেকটা আছে, বিশেষ করে এটা হলো যদি কখনো দেখি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, যদি আমরা কোথাও দেখি ইন্টারেস্ট অন ট্রেজারি স্টক, তাহলে আমরা বুঝে নিব এগুলা হলো অ্যাসেট। কেমন? তাহলে আমরা চারভাবে অ্যাসেটটাকে দেখলাম। তাহলে অ্যাসেটটা আমরা এখানে এটা দেখলাম, একটা অ্যাসেট চাইলে আমি নগদে কিনতে পারি, বাকিতে কিনতে পারি, এবং কি কিছু নগদ কিছু বাকিতে কিনতে পারি, এবং কি আমি সেটা চাইলে নোটস পেবলের মাধ্যমেও ক্রয় করতে পারি। তো আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হলো যদি কখনো দেখো অ্যাসেটের ক্ষেত্রে অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, ইন ব্যালেন্স, ডিউ থাকে, তাহলে বুঝে নেব বাকিতে। সেক্ষেত্রে অ্যাকাউন্টস পেবলটা ক্রেডিট হবে। ক্লিয়ার? তো আশা রাখি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, এবং এখানে যতগুলো অ্যাসেট আছে যদি তুমি সেম চারটা জাবেদার মাধ্যমে যদি তুমি শুধু সম্পদগুলো এই দুইটা ছাড়া যদি তুমি এই প্রতিটা এন্ট্রি বসাও তাহলেও তুমি এইভাবে জাবেদাটা সমাধান করতে পারবে। কেমন? তো আশা করি অ্যাসেট যে সম্পর্কে তোমরা জিনিসটা ক্লিয়ার হলো। ধন্যবাদ সবাই।